পুরানো দিনের কথা। এক শহরে এক কাঠুরে থাকত। কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে বিক্রি করে নিজের সংসার চালাত। কাঠুরের একটি মাত্র ছেলে ছিল। কাঠুরের ছেলের লেখাপড়ার খুব শখ ছিল। কাঠুরে তাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। ছেলেটি এতটাই মেধাবী ছিল যে সে প্রতিটি পরীক্ষায় প্রথম হতো। কিন্তু সেই ছেলের পড়াশোনার খরচ চালানো গরিব কাঠুরের জন্য খুবই কঠিন ছিল। একদিন কাঠুরে তার ছেলেকে বলল, বেটা, একমাত্র খোদাই জানেন যে আমার মনে কতটা আকাঙ্ক্ষা যে তুমি লেখাপড়া শেখো, কারণ একজন মূর্খ ও অশিক্ষিত মানুষকে দুনিয়ায় কেউ সম্মান করে না। কিন্তু তোমার পড়াশোনার খরচ জোগানো আমার জন্য খুব কঠিন। মন তো চায় না, কিন্তু আমি নিরুপায়। এখন তুমি স্কুলে যাওয়া বন্ধ করে দাও। ছেলে বলল, যদি আমি স্কুলে না যাই তবে কি করব? পড়াশোনা ছাড়া চাকরিও পাব না। এখন তো একটাই উপায় আছে, হয় শহরে গিয়ে কঠোর পরিশ্রম করি, না হয় কোনো বড়লোকের বাড়িতে গিয়ে চাকরিতে লেগে যাই। বাবা বলল, পরিশ্রম করায় কোনো লজ্জা নেই, কিন্তু কারও অধীনে চাকরি বা গোলামি করা আমার পছন্দ নয়। ছেলে তার বাবাকে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি আমাকে একটা কুড়াল কিনে দাও। আমি তোমার সাথে জঙ্গলে যাব এবং তোমার সাথেই কাঠ কাটব। হতে পারে এভাবে আমি আমার পড়াশোনাও চালিয়ে যেতে পারব। কাঠুরে বলল, তুমি এভাবে পড়াশোনা কিভাবে করবে? সারাদিন কাঠ কাটবে, তারপর স্কুলের পড়া করবে কখন? ছেলে বলল, স্কুল না হয় নাই হলো, আমি রাতের বেলা কারো কাছে গিয়ে সবক বা পাঠ নিয়ে নেব। কাঠুরের ছেলের এই কথাটি খুব পছন্দ হল। অতএব সে তার ছেলেকে একটি কুড়াল কিনে দিল এবং এরপর বাবা ছেলে দুজনে সারাদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সন্ধ্যায় বাজারে নিয়ে বিক্রি করত। এভাবে সংসারের খরচ মিটিয়ে যে টাকা বাঁচত তা ছেলের পড়াশোনার কাজে লাগত। ছেলের লেখাপড়ার এত শখ ছিল যে সে সারাদিন ক্লান্ত থাকা সত্ত্বেও রাতে অনেক রাত পর্যন্ত পড়ত। এভাবেই অনেক দিন কেটে গেল। একদিন বাবা ছেলে দুজনে জঙ্গলে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে কাঠুরে যখন হাঁপিয়ে গেল, তখন সে কোমর সোজা করার জন্য একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং ছেলেটি এদিকে ওদিকে হাঁটতে বেরোল। এক জায়গায় লালচে ঝোপঝাড়ে কিছু পাকা ফল ধরেছিল। ছেলেটি সেই ফল ছিঁড়ে খেতে লাগল। হঠাৎ সে আওয়াজ শুনল, আমাকে বের করো, ওরে আমাকে বের করো। ছেলেটি এটি শুনে অবাক হয়ে গেল এবং এদিকে ওদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর সে একটু সামনে গেল এবং আবারও সেই একই আওয়াজ শুনল, আমাকে বের করো, আমাকে বাইরে বের করো। ছেলেটি এদিকে ওদিকে তাকাতে লাগল, কিন্তু আশেপাশে কোনো মানুষকে দেখতে পেল না। সে হাঁটতে হাঁটতে একটি বিশাল গাছের কাছে পৌঁছে গেল। তখন আবার সেই আওয়াজ আসলো, আমাকে বের করো, আমাকে বাইরে বের করো। ছেলেটি ভীত ছিল, আবার অবাকও হচ্ছিল। আসলে সেই আওয়াজ ওই গাছের ভেতর থেকে আসছিল। যাই হোক, ছেলেটি কুড়াল তুলে সেই গাছের গুড়িতে আঘাত করতে লাগল। যখন গাছটি একটু কেটে গেল, তখন ভেতরে সে একটি ছিদ্র দেখতে পেল। ছেলেটি কোনো সাপ বা বিচ্ছুর ভয়ে সেই ছিদ্রের ভেতরে হাত ঢোকাতে ভয় পাচ্ছিল। তখন ছেলেটি আবারও সেই আওয়াজ শুনল, আমাকে বের করো, আমাকে বাইরে বের করো। ছেলেটি সাহস করে সেই ছিদ্রের ভেতরে হাত ঢুকিয়ে দিল এবং তার হাতে একটি বোতল আসলো। সে বোতলটি বের করে নিল। সেই বোতলের মুখে একটি কালো রঙের কাপড় বাঁধা ছিল এবং বোতলের মুখ বন্ধ ছিল। ছেলেটি ছুরি দিয়ে সেই বোতলের ঢাকনা খুলল। দেখতে না দেখতেই সেই কালো কাপড়টি ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল এবং তার সামনে এক জিন হাজির হল। ছেলেটি অবাক ও অস্থির হয়ে এই দৃশ্য দেখছিল। এমন সময় সেই জিন বলল, ব্যাস, এখন তুমি মরার জন্যে প্রস্তুত হয়ে যাও। ছেলেটি সাহস করে জবাব দিল, তুমি কি উপকারের বদলে আমাকে এই প্রতিদান দেবে? জিন রেগে গিয়ে বলল, আমি কোনো উপকার টুপকার জানি না, তবে হ্যাঁ, তুমি শাস্তি অবশ্যই পাবে। ছেলেটি বলল, কেমন শাস্তি? আমি তোমার কি ক্ষতি করেছি? জিন বলল, তোমাকে ডাকতে ডাকতে আমার গলা বসে গিয়েছিল, তুমি আমাকে বের করতে এত দেরি করলে কেন? ছেলেটি জবাব দিল, আমি তো তোমার কোনো আওয়াজ শুনতে পাইনি, তবে হ্যাঁ, ২-৪ বার এটা শুনেছিলাম যে কেউ বলছিল, আমাকে বের করো, আমাকে বের করো। জিন বলল, ওটা আমিই ছিলাম এবং আমি এই বোতলের ভেতরে বন্দী ছিলাম। ছেলেটি বলল, মনে হচ্ছে তুমি আমাকে বোকা বানাচ্ছ। তোমার মতো এত বিশাল কেউ এত ছোট বোতলে বন্দী ছিল, এ কথা কে বিশ্বাস করবে? জিন বলল, তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? তখন ছেলেটি বলল, হ্যাঁ, তুমি এমন কথা বলেছ যা কেউ বিশ্বাস করবে না। জিন বলল, যদি আমি আবার এই বোতলের ভেতরে ঢুকে যাই, তবে কি তুমি বিশ্বাস করবে? ছেলেটি বলল, হ্যাঁ, তবে আমি মেনে নেব যে ওটা তুমিই ছিলে।
ছেলেটির চোখের সামনেই সেই জিন আবার সেই বোতলের ভেতরে ঢুকে গেল। ছেলেটি দ্রুত এগিয়ে গিয়ে সেই বোতলের মুখ বন্ধ করে দিল। তখন জিন বলল, তুমি বোতলের মুখ বন্ধ করলে কেন? ছেলেটি বলল, যে উপকারের বদলে অপকার করে তার এটাই শাস্তি। জিন বলল, আমি তো কোনো মানুষ নই, আমি তো জিন। ছেলেটি বলল, ওটা তো আরও খারাপ কথা হলো। জিন জিজ্ঞেস করল, সেটা কেন? ছেলেটি বলল, আমি বইয়ে পড়েছি যে যদি কোনো মানুষ কোনো জিনের ওপর এহসান বা উপকার করে তবে সেই জিন সারা জীবন সেই মানুষের কৃতজ্ঞ থাকে এবং তার প্রতিটি কাজে সাহায্য করে। আমি তোমাকে বন্দিদশা থেকে মুক্তি দিলাম, অথচ তুমি আমাকেই শাস্তি দিতে উদ্যত হলে। তোমার জাতির অন্য জিনেরা যখন এই কথা শুনবে তখন তারা হয়তো তোমাকে ঘৃণা করতে শুরু করবে এবং তোমার সাথে কথা বলাও পছন্দ করবে না। জিন যখন এটি শুনল তখন সে বলল, আসলেই আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে মাফ করে দাও এবং আমাকে আবার আজাদ বা মুক্ত করে দাও। আমি ওয়াদা করছি যে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব এবং প্রতিটি কাজে তোমাকে সাহায্য করে যাব। ছেলেটি জবাব দিল, আমি বইয়ে পড়েছি যে যে কাজ কারো উপর এহসান জানানোর জন্য করা হয় আল্লাহ তা পছন্দ করেন না। আমি তোমাকে ছেলে তো দেব, কিন্তু তোমার কথা কে বিশ্বাস করবে? কে জানে তুমি আমাকে আবার মারতে উদ্যত হবে কিনা? জিন বলল, আমি আল্লাহর কসম খাচ্ছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। ছেলেটি বলল, দেখো, তুমি আল্লাহর কসম খেয়েছ, আর আমি পড়েছি যে যে আল্লাহর কসম খায় এবং তা ভঙ্গ করে আল্লাহ তাকে একেবারেই পছন্দ করেন না। যাই হোক, আমার জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, আমি তোমাকে আজাদ করে দিচ্ছি। ছেলেটি একথা বলে বোতলের ঢাকনা খুলে দিল। দেখতে দেখতে সেই জিন ধোঁয়া হয়ে আকাশে ছড়িয়ে পড়ল এবং জিন হয়ে তার সামনে এসে দাঁড়াল। কিন্তু সেই ছেলেটি নিজের কুড়াল কাঁধে রেখে সেই দিকে হাঁটতে শুরু করল যেদিকে তার বাবা গাছের নিচে ঘুমাচ্ছিল। জিন বলল, একটু দাঁড়াও তো, এখন তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, কেন, তোমার নিয়তে কি আবার খটকা লেগেছে? জিন বলল, আরে না, আমি কতবার বলেছি যে আমাকে মাফ করে দাও, কিন্তু তুমিও অদ্ভুত মানুষ যে শুনতেই চাও না। ছেলেটি বলল, তোমার কথা কে শুনবে? তুমি তো ক্ষণে ক্ষণে রূপ বদলাও। যাই হোক, এখন বলো কি বলতে চাও। জিন জিজ্ঞেস করল, তুমি কে এবং এই জঙ্গলে কি করতে এসেছিলে? ছেলেটি জানালো, আমি এক কাঠুরের ছেলে এবং আমার লেখাপড়ার খুব শখ, কিন্তু আমার বাবা আমার পড়াশোনার খরচ চালাতে পারে না, তাই আমি আমার বাবার সাথে জঙ্গলে কাঠ কাটতে চলে আসি। জিন জিজ্ঞেস করল, তাহলে কি তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছ? ছেলেটি জানালো, হ্যাঁ, এখন আমি মাদ্রাসায় তো যেতে পারি না, কারণ আমি সারাদিন কাঠ কাটি এবং রাতে ওস্তাদের কাছে গিয়ে সবক নিই। জিন বলল, সাব্বাস তোমার এই পরিশ্রমকে, কিন্তু এখন বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? ছেলেটি বলল, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আমার বাবা আমার পথ চেয়ে বসে থাকবে। জিন বলল, মনে হচ্ছে তুমি এখনও আমার উপর রেগে আছো, কতই না ভালো হতো যদি আমরা দুজনে বন্ধু হয়ে যেতাম। ছেলেটিও হেসে জবাব দিল, হারে কে জানে এই বন্ধুত্ব আমার জন্য একদিন দামি পড়ে যাবে কিনা। জিন বলল, আমি তোমার কাছে ঋণী এবং আল্লাহ চাইলে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। এই নাও, এটি একটি লোহার আংটি, এটি আঙুলে পরে নাও, যখন তোমার আমাকে দরকার হবে তখন এই আংটিটি কোনো কিছুর সাথে ঘষে দিও, আমি হাজির হয়ে যাব। এই কথা বলে সেই জিন নিজের আঙুল থেকে আংটিটি বের করে ছেলেটির আঙুলে পরিয়ে দিল। ছেলেটি যখন সেখান থেকে যেতে লাগল তখন জিন বলল, ভাই, অদ্ভুত মানুষ তো তুমি, এখন তো আমাদের বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু তুমি নিজের নাম না বলেই এখান থেকে চলে যাচ্ছ, নিজের নাম তো বলে যাও। ছেলেটি বলল, আমার নাম জাকির, আর তোমার নাম কি? জিন জানালো, আমার নাম খাদিম। ছেলেটি হেসে বলল, তুমি আবার মজা করতে শুরু করলে। জিন বলল, আরে না ভাই, আমার নাম আসলেই খাদিম। এ কথা বলে দুজনে নিজ নিজ পথে চলে গেল। ছেলেটি যখন সেখানে পৌঁছল যেখানে তার বাবা ঘুমাচ্ছিল, তখন বাবাকে খুব চিন্তিত অবস্থায় পেল। বাবা রাগে জিজ্ঞেস করল, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন ছেলেটি সেই জিনের সমস্ত কাহিনী তার বাবাকে শোনাল। বাবা শুনে বলল, এটা তো খুব খারাপ হলো, জিনের বন্ধুত্ব তোমার জন্য খুব দামি হবে, এ জাতি কারো ভালো করে না, এরা কেবল তখনই কাজে আসে যখন এদের উপর কোনো বিপদ পড়ে। আমার কথা শোনো, এই আংটিও তোমার কোনো কাজে আসবে না, এটা ফেলে দাও। ছেলেটি বলল, এই আংটি ফেলে দিলে কি হবে? যদি তার মনে কোনো মন্দ থাকে তবে কি এই আংটি ফেলে দিলে তাকে কেউ আটকাতে পারবে? এরপর এভাবেই বাবা ছেলে কথা বলতে বলতে শহরে পৌঁছে গেল এবং এভাবে অনেক সময় পার হয়ে গেল। একসময় ছেলেটি সেই জিনের কথা ভুলেই গেল।
তার বাবা এখন অনেক দিন ধরে অসুস্থ ছিল, তাই ছেলেটি একাই জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং বাজারে নিয়ে বিক্রি করে দিত। অল্প যে টাকা সে আয় করত তা সংসারের খরচ এবং বাবার চিকিৎসায় ব্যয় হয়ে যেত। আর টাকা ছাড়া কে কাকে পড়াতো? আর এটা সেই আমল ছিল যখন লেখাপড়ার চর্চা মানুষের মধ্যে খুব কম ছিল। ১০০ জনের মধ্যে খুব কষ্টে ১০ জন ছেলে পড়ত, এবং যারা পড়ত তারা ভালো অবস্থানে পৌঁছে যেত। জাকিরেরও এটাই শখ ছিল যে সেও লেখাপড়া শিখে শান্তিতে জীবন কাটাবে, কিন্তু এই কথা তার কপালে ছিল বলে মনে হতো না। আর জাকির এমন এক ছেলে ছিল যে না তো কপাল নিয়ে খোদার কাছে নালিশ করত, না জামানা নিয়ে মানুষের কাছে। দিন এভাবেই কাটছিল। এমন সময় এক ধনী লোকের চাকর জাকিরের কাছে আসলো এবং বলতে লাগল, মিয়া জাকির, তুমি তো আমাদের মালিককে চেনোই যে তিনি কত বড় রাইস, ধনী। তার কাজকর্ম দেখভালের জন্য একজন শিক্ষিত মানুষের দরকার। তুমি বেতনও পাবে এবং দুবেলা খাবারও। যদি কাজ করতে চাও তবে আমার সাথে চলো। জাকির জিজ্ঞেস করল, কাজ কি দিনে করতে হবে নাকি রাতেও? সেই ধনী লোকের চাকর জবাব দিল, ভাই, যখন মালিককে খুশি করতে হয় তখন দিন আর রাত দেখা হয় না। জাকির বলল, সেটা ঠিক আছে, কিন্তু আমার বাবার শরীর খারাপ, তাই দিনে একবার দুবার আমাকে তার দেখাশোনা করতে আসতে হবে, এবং রাতের বেলা তো আমি কোনোভাবেই তাকে একা ছাড়তে পারব না। চাকর জবাব দিল, মিয়া জাকির, যে লোক বেতন দেবে সে কাজও নিজের মর্জি মতোই নেবে। জাকির বলল, সেটা ঠিক আছে, কিন্তু আমিও নিরুপায়। চাকর বলল, তুমি চলো তো একবার মালিকের সাথে কথা বলে নিও। জাকির এটি শুনে তার সাথে রওনা হল। জাকির যখন সেই ধনী লোকের বাড়িতে পৌঁছল তখন সে দেখল এক ব্যক্তিকে দড়ি দিয়ে একটি গাছের সাথে বাঁধা হয়েছে এবং সেই ধনী লোকটি তাকে চাবুক দিয়ে মারছে। জাকিরের তার অবস্থার উপর মায়া হল এবং সে আদবের সাথে সেই ধনী ব্যক্তিকে বলল, জনাব, এই লোকটির উপর দয়া করুন, দেখুন এর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ধনী লোকটি রাগে জাকিরের দিকে তাকাল এবং জিজ্ঞেস করল, তুমি কে? চাকর হাতজোড় করে বলল, হুজুর, এটি সেই লোক যাকে ডাকার জন্য হুজুর আমাকে পাঠিয়েছিলেন। ধনী লোকটি রাগে জাকিরের দিকে তাকাল এবং বলল, আমার জানা ছিল না যে তুমি এতটা বেয়াদব। ঠিক আছে, এখন তোমাকে এই বেয়াদবির শাস্তিও দেওয়া হবে, একটু সবুর করো, আগে এই লোকটিকে মেরামত করি, তারপর তোমাকে ঠিক করছি। এ কথা বলে সেই ধনী লোকটি সেই বাধা ব্যক্তিকে মারার জন্য চাবুক তুলল। তখন জাকির এগিয়ে গিয়ে তার হাত থেকে সেই চাবুক ছিনিয়ে নিল এবং বলল, খোদার ভয় করুন এবং মনে রাখবেন যে মাজলুমের ফরিয়াদে ফেরেশতারাও কেঁপে ওঠে। এটি শুনতেই সেই ধনী লোকটি রাগে জাকিরের মুখে একটি ঘুষি মারল এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগল। এরপর ধনী লোকটি বলল, হারামজাদা, তুই এখানে চাকরি করতে এসেছিস নাকি তোর মরণ তোকে টেনে এনেছে? জাকির জবাব দিল, জনাব, নিজের মুখে লাগাম দিন, আমি আপনার মতো জালিম লোকের চাকরি করার চেয়ে না খেয়ে মরা পছন্দ করব। মনে হচ্ছে আপনার সম্পদ আপনার মেজাজ খারাপ করে দিয়েছে। আপনি আমাকে বিনা কারণে মারলেন এবং গালিও দিলেন, কারণ আমি গরিব। যাই হোক, আমার ফরিয়াদ তো খোদার কাছে, আর মনে রাখবেন যে খোদার লাঠিতে শব্দ হয় না, আর আপনি মানুষের উপর জুলুম করেন। কিন্তু সেই ধনী লোকটি যে সম্পদের লোভে নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিল, সে চাকরদের রাগে হুকুম দিল যে জাকিরকে একটি গাছের সাথে উল্টো ঝুলিয়ে দাও এবং ৮ দিন পর্যন্ত তাকে কিছু খেতে দিও না। ধনী লোকটির চাকররা এগিয়ে এসে জাকিরকে ধরে ফেলল এবং তারই পাগড়ির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলল এবং তাকে একটি গাছের সাথে উল্টো ঝুলিয়ে দিল। এদিকে ধনী লোকটি চাবুক তুলল এবং রাগের মাথায় এমন ২-৩টি ঘা মারল যে যেখান থেকেই চাবুক লাগল সেখান থেকেই রক্ত বের হতে লাগল। এখন কাকতলীয় ব্যাপার এই হল যে একটি চাবুকের আঘাত জাকিরের সেই হাতে পড়ল যাতে সেই জিনের আংটিটি ছিল। চাবুকের আঘাত লাগায় আংটির গায়ে যে ঘর্ষণ হল তাতেই সেই জিন পলক ফেলতেই সামনে এসে হাজির হল। জিনকে এভাবে সামনে দেখে সেই ধনী লোকটি এবং তার চাকররা অবাক হয়ে গেল। জিন জাকিরের দিকে তাকিয়ে বলল, মিয়া জাকির, ভালো বন্ধু তো তুমি, যে এতদিন আমাকে মনেই করনি, আর তোমার এই কী অবস্থা হচ্ছে? জাকির কিছু বলার আগেই সেই ধনী লোকটি চাবুক তুলল এবং জিনকে বলতে লাগল, আরে তুই পিছে হ, নইলে তোকেও উল্টো ঝুলিয়ে গেল, এসেছে বড় পক্ষ নিতে। জিন এটি শুনে তাকে কোনো জবাব দিল না এবং চুপ থাকল। তারপর জাকিরের দিকে তাকিয়ে বলল, হুজুর, বলুন, কি হুকুম? জাকির বলল, তুমি দেখছ আর তারপরে হুকুমের কথা জিজ্ঞেস করছ? জিন এগিয়ে গিয়ে সেই দড়িটি যা দিয়ে জাকির উল্টো ঝুলছিল এক ঝটকায় ছিঁড়ে ফেলল এবং জাকিরকে কোলে নিয়ে আরাম করে মাটিতে বসাল এবং তার বাঁধন খুলে দিল। এদিকে ধনী লোকটি এবং চাকর বাকররা অবাক হয়ে এই সব কিছু দেখছিল। এটি দেখে চাকররা তো কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই ধনী লোকটি আরও রেগে যাচ্ছিল। ধরে ফেলেই দুজনকে এবং এদের হাত পা বেঁধে ফেল। কিন্তু চাকররা যা কিছু দেখেছিল এরপর তাদের আর এত সাহস আর হিম্মত কোথায় আসত? জাকির জিনকে বলল, ভাই খাদিম, ওই দেখো, আরেকজন লোকও তো বেচারা বাঁধা পড়ে আছে,
তারও মুশকিল আসান করো। জিন ফুরফুরে এগিয়ে গিয়ে সেই লোকটির হাত খুলে দিল, যাকে কিছুক্ষণ আগে মার দেওয়া হচ্ছিল। জাকির সেই লোকটিকে জিজ্ঞেস করল, কেন মিয়া, তোমার এমন কি ভুল হয়েছিল যার জন্যে এই শাস্তি পাচ্ছিলে? সেই লোকটি জানালো, ভাই, আমি এই জালেম লোকের চাকর। ইনি ঘুমাচ্ছিলেন এবং আমি ওপর থেকে পাখা টানছিলাম। এমন সময় আমারও একটু তন্দ্রা এসে গিয়েছিল। ব্যাস, আমাকে এই ভুলের শাস্তি দেওয়া হচ্ছিল। জাকির সেই ধনী লোকটির দিকে তাকিয়ে বলল, বলুন জানাব, এখন আপনার কি মত? আমার তো মনে হয় আপনাকেও এই চাবুকের স্বাদ দেওয়া উচিত। এটি শুনে সেই ধনী লোকটির মুখ রাগে লাল নীল হয়ে গেল এবং হাত বাড়িয়ে নিজের কোমর থেকে খঞ্জর, ছুরি বের করে নিল। সে মারার জন্য হাত বাড়িয়েছিলই, এমন সময় জিন এগিয়ে গিয়ে সেই খঞ্জর হাত থেকে ছিনিয়ে নিল এবং জাকিরকে বলল, মিয়া জাকির, আমার মনে হয় এই লোককে কিছু তো শাস্তি দেওয়া উচিত। বলুন, কি হুকুম? জাকির বলল, আমার মনে হয় এই লোকের জন্যে এই শাস্তিই যথেষ্ট যে তার চাকরদের সামনে তার কি অবস্থা হয়েছে। যদি সে মানি লোক হয় তবে সে নিজের অপমানেই মরে যাবে। চলো এখন বাড়ি ফিরি। এ কথা বলে দুজনে সেখান থেকে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে জাকির বলল, ভাই খাদিম, মাফ করো, আমি তোমাকে অনেক কষ্ট দিলাম, কিন্তু সেই সময় তুমি যদি না আসতে তবে হয়তো এই সময়ের মধ্যে আমার চামড়া ছিলে যেত। এটি শুনে জিন বলল, ঠিক আছে, তুমি এটা বলো যে এতদিন তুমি আমাকে মনে করনি কেন এবং তোমার ওপর এই দশা কিভাবে আসলো? তখন জাকির হেসে জানালো, ভাই, আমার বাবা আমাকে মানা করেছিলেন এবং বলেছিলেন যে তোমাদের সাথে বন্ধুত্ব ভালো নয়, আর আজকেও এই কথাটিকে কাকতালীয়ই জানো যে সেই জালেম লোকটির চাবুক এই আংটির ওপর লাগল আর তুমি চলে আসলে। জিন এটি শুনে বলল, নইলে তুমি আমাকে কখনো মনে করতে না, তাই তো? জাকির হেসে বলল, হ্যাঁ ভাই, এমনই। তারপর জিন বলল, ঠিক আছে, বলো, এখন আমি তোমার কি খিদমত করতে পারি? আজ তো আমি জঙ্গল থেকে কাঠও কেটে আনিনি। জিন জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায়? তখন জাকির জিনকে তার বাবার কাছে নিয়ে আসলো। বুড়ো কাঠুরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। জাকির তার বাবাকে বলল, আব্বা, এ আমার বন্ধু খাদিম। কাঠুরে জিজ্ঞেস করল, কোন খাদিম? তখন জাকির জানালো যে এটি সেই জিন যে তাকে আংটি দিয়েছিল। তারপর জাকির আজকের ঘটনাও তার বাবাকে খুলে বলল। তার বাবা বলতে লাগল, এটা তো ঠিক আছে, কিন্তু আসল কথা সেটাই যা আমি তোমাকে আগে অনেকবার বলেছি, এই জাতি কখনো কারো প্রতি বিশ্বস্ত হয় না। এটি শুনে জিন হেসে বলল, বড় মিয়া, তুমিও ঠিকই বলেছ যে আগুন আর মাটির কি মিল, কিন্তু হাতের 5 আঙ্গুল সমান হয় না। আখেরে বন্ধুত্বও তো একটি জিনিসের নাম। বন্ধুত্ব প্রতিটি জাতি ও প্রতিটি ধর্মে একটি পবিত্র জিনিস বলে গণ্য করা হয়। আমি জাকিরকে কথা দিয়েছি যে আমি মরা পর্যন্ত আমার বন্ধুত্বের হক আদায় করব। এটি শুনে বুড়ো কাঠুরে বলল, মিয়া, তবে আমার জন্যও কিছু করো, আমিও কতদিন ধরে বিছানায় অসুস্থ পড়ে আছি। এটি শুনে খাদিম নিজের বগলে রাখা একটি চিকন কাঠি বের করল এবং সেই বুড়ো কাঠুরের শরীরের সাথে লাগিয়ে বলল, আল্লাহর হুকুমে এবং এর গুণে তুমি ঠিক হয়ে যাও। এতটুকু বলতেই সেই কাঠুরে ঠিক হয়ে বিছানায় বসে পড়ল এবং তাকে সুস্থ দেখালো, যেন সে কখনো অসুস্থই ছিল না। খাদিম সেই কাঠিটি জাকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটি নিজের কাছে রাখো, এটি প্রতিটি রোগের শেফা। এটি যে কোনো ক্ষতের ওপর লাগাবে তা ঠিক হয়ে যাবে, হাড় ভেঙে গেলে তা জোড়া লেগে যাবে, সাপ ও বিচ্ছুর কামড়েও কোনো প্রভাব পড়বে না, বিষও কাজ করবে না। যদি পানি না পাওয়া যায় এবং তেষ্টা লাগে তবে একে হালকা চুষে নিও, তখন মনে হবে যেন হিম শীতল মিষ্টি পানি গলার নিচে নামছে। জাকির খাদিমকে ধন্যবাদ জানিয়ে সেই কাঠিটি তার থেকে নিয়ে নিল। তারপর খাদিম জাকিরকে বলল, ভাই, এখন তুমি এক কাজ করো যে বাদশার কাছে চলে যাও, তার উজির খুব বুড়ো হয়ে গিয়েছে। জাকির হেসে জিজ্ঞেস করল, তবে কি এখন সে আমাকে তার উজির বানিয়ে নেবে? খাদিম হেসে বলল, অবশ্যই, তুমি নিশ্চয়ই এই দেশের উজির হবে। আসলে তোমার লেখাপড়া করার মানে কি ছিল? এটাই না যে তুমি সম্মানের সাথে নিজের জীবন কাটাও? জাকির জবাব দিল, ভাই, আমি এতটাও শিক্ষিত নই, আমার চেয়েও ভালো শিক্ষিত হাজার হাজার মানুষ আছে। আসলে আমাকে কে পুছবে? খাদিম বলল, কেউ পুছুক আর না পুছুক, মানুষকে নিজের চেষ্টা করা উচিত। আমার কথা শোনো, তুমি সোজা বাদশার কাছে যাবে। বাদশার কাছে আরও মানুষ থাকবে, যে বাদশার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং বাদশার একটি মেয়ে আছে যাকে যে ঠিক করতে পারবে, বাদশা তাকেই নিজের উজির বানিয়ে নেবেন। বাদশা প্রথম প্রশ্ন এটা করবে যে দুনিয়ায় এমন কি জিনিস যা একজন গরিব থেকে বাদশা পর্যন্ত প্রয়োজন হয়? এর উত্তর হল টাকা।
আর দ্বিতীয় প্রশ্ন করবে যে দুনিয়ায় এমন কি জিনিস যা সব সময় নড়াচড়া করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না? এর উত্তর হল পৃথিবী বা জমি। তৃতীয় প্রশ্ন বাদশাহ জিজ্ঞেস করবেন যে দুনিয়ায় এমন কি জিনিস যার কাছে থাকলে মানুষের আর কোনো কিছুর অভাব থাকে না? এর উত্তর হল বুদ্ধি বা আকাল। এই কথাগুলো মনে রেখো। এরপর বাদশাহ তোমাকে তার মেয়ের কাছে নিয়ে যাবে। তার মেয়ের মাথায় অনেক দিন ধরে যন্ত্রণা হয়, বড় বড় হকিমেও তার চিকিৎসা করতে পারেনি। তুমি শাহজাদিকে দেখে বলবে যে কিছু ভেবে এর চিকিৎসা জানাবো। এ কথা বলে নিজের জায়গায় ফিরে আসবে এবং সামান্য ছাই নিয়ে এই কাঠির সাথে 3 বার ঘষে দেবে এবং সামান্য ওষুধ বানিয়ে নেবে। তারপর এই ওষুধ বাদশার কাছে নিয়ে গিয়ে বলবে যে শাহজাদি যেন এই ওষুধটি নস্যি হিসাবে ব্যবহার করেন। খোদা চাইলে শাহজাদির মাথা ব্যথা সেরে যাবে এবং যদি আল্লাহ চান তবে তোমার বিয়েও সেই শাহজাদির সাথেই হয়ে যাবে। আর এখন আমাকে যাওয়ার অনুমতি দাও। খাদিম জাকিরের থেকে বিদায় নিয়ে চলে গেল এবং জাকির সফরের প্রস্তুতি নিতে লাগল। যখন বাবা বাইরে থেকে আসলো তখন জাকিরকে জিজ্ঞেস করল, এসব কিসের সরঞ্জাম বাঁধছ? জাকির জিন যা কিছু বলেছিল তা সব তার বাবাকে শুনিয়ে দিল। বাবা বলতে লাগল, আশ্চর্যের বিষয় যে তুমি এত লেখাপড়া করা সত্ত্বেও তোমার বুদ্ধি আসলো না। তোমার বন্ধু তোমার সাথে এমন মজা করেছে যে তুমি তা সত্যি মনে করে নিলে এবং সফরের প্রস্তুতি নিতে লাগলে। জাকির বলল, না, মজা কিসের? খাদিম এমন লোক নয়। আপনি তো নিজে চোখে দেখেছেন যে সে এক পলকে আপনাকে সুস্থ করে দিল, কিন্তু তবুও আপনার তার কথায় বিশ্বাস আসলো না। যাই হোক, যদি সে মজাও করে থাকে তবে আমি 2-4 দিন ঘুরে ফিরে চলে আসব। বাবা জবাব দিল, যদি তুমি সফরে যাচ্ছই তবে তোমার কাছে সফরের খরচের টাকা কোথা থেকে আসবে? বাবা আবার বলল, যদি তোমার বন্ধুর ওপর এতটাই ভরসা থাকে তবে তাকে আরও একবার ডাকো এবং তাকে বলো যে সফরের খরচের ব্যবস্থা করে দিতে। জাকির মাথা নেড়ে বলল, না, এটা উচিত নয় যে আমি ছোটখাটো বিষয়ে তাকে কষ্ট দেব। এটা তো বন্ধুত্ব নয়, এটা তো কারবার হলো। কিছুক্ষণ বাবা ছেলের মধ্যে এমনই কথা চলল এবং তারপর জাকির নিজের সফরের জিনিসপত্র নিয়ে সফরে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে যখন এক শহর থেকে অন্য শহরে পৌঁছাল তখন এদিক ওদিকে মজদুরি করে কিছু টাকা কামিয়ে নিত এবং এভাবেই 2-4 দিন পর সে সেই শহরে গিয়ে পৌঁছাল যেখানে বাদশাহ থাকত এবং এক সরাইখানায় আস্তানা গাড়ল। যেদিন তাকে দরবারে যেতে হতো সে গোসল করে তৈরি হয়ে গেল এবং নতুন কাপড় পরে দরবারে পৌঁছে গেল। যখন বাদশাহ মহল থেকে বের হয়ে দরবারে আসলো তখন সব মানুষ আদবের সাথে দাঁড়িয়ে গেল। শেষ পর্যন্ত বাদশাহ প্রার্থীদের দিকে তাকিয়ে বললেন, যে আমার 3টি প্রশ্নের উত্তর দেবে সেই উজির হবে। বলো, দুনিয়ায় সেই জিনিসটি কি যার একজন গরিব লোক থেকে বাদশাহ পর্যন্ত প্রয়োজন থাকে? এক ধনী ব্যক্তি যার পোশাকও খুব দামি ছিল সে উঠে দাঁড়াল এবং আদবের সাথে বাদশার সামনে ঝুঁকে বলতে লাগল, বাদশাহ সালামত, শ্বাস এমন একটি জিনিস যার একজন গরিব থেকে বাদশাহ পর্যন্ত প্রয়োজন হয়। এবার বাদশাহ দ্বিতীয় ব্যক্তির দিকে তাকালেন। তাকে দেখতে কোনো বড় আলেম বা বিদ্বান মনে হচ্ছিল। সেই ব্যক্তি জবাব দিল, বাদশাহ সালামত, রুটি এমন একটি জিনিস যার গরিব থেকে বাদশাহ পর্যন্ত সবার প্রয়োজন হয়। তারপর বাদশাহ তৃতীয় ব্যক্তির দিকে তাকালেন। এই লোকটিকে কোনো কুস্তিগির মনে হচ্ছিল। সে মাথা নিচু করে বলল, বাদশাহ সালামত, শক্তি এমন একটি জিনিস যার গরিব থেকে বাদশাহ পর্যন্ত প্রয়োজন হয়। এভাবেই বাদশাহ সবার দিকে তাকালেন এবং সবার কাছে প্রশ্ন করলেন, কিন্তু বাদশার কারও উত্তর পছন্দ হল না। এভাবে যখন বাদশার নজর জাকিরের ওপর পড়ল তখন আশ্চর্যের সাথে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং তুমি এই লোকদের মধ্যে কেন দাঁড়িয়ে আছো? জাকির আদবের সাথে ঝুঁকে বলল, জাহাপনা, আমিও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। আমি জানি যে আমি এর যোগ্য নই, কিন্তু আমিও নিজের কপাল পরখ করার জন্য হাজির হয়েছি। বাদশাহ বললেন, তবে বলো সেই জিনিসটি কি যার একজন গরিব লোক থেকে বাদশাহ পর্যন্ত প্রয়োজন আছে? এটি শুনে জাকির জবাব দিল, বাদশাহ সালামত, টাকা এমন একটি জিনিস যার গরিব থেকে বাদশারও প্রয়োজন থাকে। বাদশাহ এই উত্তর শুনে খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, সাবাস, তুমি ঠিক উত্তর দিয়েছ। এবার বাদশাহ উজির পদের প্রার্থীদের দ্বিতীয় প্রশ্ন করলেন, বলো সেই জিনিসটি কি যা দিনরাত নড়াচড়া করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না? এক ব্যক্তি বলল, জাহাপনা, সেই জিনিসটি হল হৃদয়, যা দিনরাত ধুকফুক করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। দ্বিতীয় ব্যক্তি বলল, জাহাপনা, সেই জিনিসটি হল হাওয়া, তা নড়াচড়া করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এভাবে সবাই আলাদা আলাদা উত্তর দিল। তারপর বাদশাহ জাকিরের দিকে তাকালেন।
জাকির আদবের সাথে ঝুঁকে বলল, বাদশাহ সালামত, সেই জিনিসটি হল পৃথিবী, জমি, যা দিনরাত ঘোরে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। বাদশাহ খুশি হয়ে বললেন, শাবাশ তোমার বুদ্ধিকে। জাকির ঝুঁকে বাদশার শুকরিয়া আদায় করল। এরপর বাদশাহ তৃতীয় প্রশ্ন করলেন, বলো সেই জিনিসটি কি, যার কাছে থাকলে মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না? প্রথম প্রার্থী জবাব দিল, জাহাপনা, স্বাস্থ্য এমন একটি জিনিস যার কাছে থাকলে মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। তারপর বাদশাহ দ্বিতীয় ব্যক্তির দিকে তাকালেন। সে জবাব দিল, জাহাপনা, ভালোবাসা এমন একটি জিনিস যার পর মানুষের আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না। বাদশার এই উত্তরও পছন্দ হল না। বাদশাহ তৃতীয় প্রার্থীর দিকে তাকালেন। সে জবাব দিল যে, জাহাপনা, সাহস এমন একটি জিনিস যার কাছে থাকলে মানুষের আর অন্য কোনো জিনিসের প্রয়োজন থাকে না। কিন্তু বাদশার এই উত্তরও পছন্দ হল না, এবং এভাবেই প্রার্থীরা আলাদা আলাদা উত্তর দিল, কিন্তু বাদশার কারও উত্তরই পছন্দ হল না। তারপর বাদশাহ জাকিরের দিকে তাকালেন। জাকির হাত জোড় করে আদবের সাথে বলল, জাহাপনা, বুদ্ধি, আকল এমন একটি জিনিস যে যার কাছে থাকে তার আর অন্য কোনো কিছুর প্রয়োজন থাকে না। এই উত্তর শুনে সবার মুখ থেকে শাবাশ ধ্বনি বের হল, এবং বাদশাও এই উত্তর শুনে খুব খুশি হলেন এবং তক্ষুনি জাকিরকে নিজের উজির বানিয়ে নিলেন। দরবারের পর যখন বাদশার সাথে জাকির মহলে গেল, তখন বাদশাহ বললেন, আমার একটিই মেয়ে এবং সে একাই আমার রাজত্বের উত্তরাধিকারী, কিন্তু অনেক দিন ধরে তার মাথা ব্যথা সারে না। তুমি যে বুদ্ধির সাথে আমার প্রশ্নের উত্তর দিয়েছ, আমার বিশ্বাস যে যদি তুমি চেষ্টা করো তবে সে সুস্থ হতে পারে, এবং আমি তোমাকে এমন পুরস্কার দেব যা তোমার কল্পনাতেও নেই। জাকির বলল, জাহাপনা, আমি তো একজন সাধারণ গোলাম, সুস্থতা তো খোরার হাতে, কিন্তু যদি আমি শাহজাদিকে একবার দেখতে পাই তবে হয়তো কিছু খিদমত করতে পারি। বাদশাহ জাকিরকে শাহজাদির ঘরে নিয়ে গেল। জাকির দেখল যে এক খুব সুন্দরী শাহজাদি বিছানায় মুখ ঢেকে শুয়ে আছে। তারপর জাকির জিনের বলার সব কথায় আমল করল এবং সেই ওষুধ বানিয়ে এনে বাদশাকে দিল এবং বলল যে, বাদশাহ সালামত, যদি এই ওষুধটি শাহজাদি নস্যি হিসেবে ব্যবহার করেন তবে তিনি সুস্থ হয়ে যাবেন। তারপর শাহজাদি সেই ওষুধ ব্যবহার করলেন এবং কয়েকদিনের মধ্যেই শাহজাদি সুস্থ হয়ে গেলেন। যখন বাদশাহ এই খবর পেলেন তখন বাদশাহ খুব খুশি হলেন এবং বাদশাহ খুশিতে এই ঘোষণা করে দিলেন যে তিনি জাকিরকে নিজের জামাতা বানাচ্ছেন, এবং এভাবে শাহজাদির সাথে জাকিরের বিয়ে হয়ে গেল এবং তারপর সে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের পুরো জীবন আরাম ও শান্তিতে কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্যি কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।